2025 সালের 8 এপ্রিল তারা বাংলাদেশের প্রতি দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাও সম্পূর্ণরূপে বাতিল করেছে। বাংলাদেশের প্রতি চাপ সৃষ্টি করাই ছিল ভারতের মূল উদ্দেশ্য। আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। তার আগে কি বাংলাদেশ রপ্তানি বন্ধ রেখেছিল? মোটেই না। যখন বাংলাদেশে চলছিল আন্তর্জাতিক বিজনেস সামিট, দেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় দেখানোর আয়োজন, ঠিক তখনই ভারত বন্ধ করে দিল ট্রান্সশিপমেন্ট চুক্তি। এমন সময় এই সিদ্ধান্ত অনেকেরই মনে প্রশ্ন তুলছে, এটি কি শুধু কাকতালীয় নাকি ভারতের কোনো কূটনীতিক বার্তা? বন্ধুত্বের সময় কেন বন্ধ হলো এই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা? বাংলাদেশ ও ভারত দুই মিত্র রাষ্ট্র। ঐতিহাসিক, ভৌগোলিক ও সাংস্কৃতিক সম্পর্ক তাদের বন্ধনে যুক্ত করেছে বহু বছর ধরে। কিন্তু 2024 সালের 5 আগস্টে শেখ হাসিনার পদত্যাগ ও ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সেই বন্ধুত্বপূর্ণ চিত্র যেন বদলে যেতে শুরু করে। ভারত যেন ধীরে ধীরে ফিরে যাচ্ছে তার মূল চরিত্রে। সাম্প্রতিক ঘটনাবহুর দিকে তাকালে এটি স্পষ্ট। ভারত এখন শুধু বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো বা ভিসা বাতিলেই সীমাবদ্ধ থাকেনি। 2025 সালের 8 এপ্রিল তারা বাংলাদেশের প্রতি দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধাও সম্পূর্ণরূপে বাতিল করেছে। এই সিদ্ধান্ত অনেকেরই কাছে বিস্ময়কর মনে হলেও আসলে এটি একটি দীর্ঘ টানাপোড়েনের ফল। ট্রান্সশিপমেন্ট মূলত এমন একটি ব্যবস্থা যেখানে এক দেশের পণ্য অন্য দেশের বন্দর ও রোড ব্যবহার করে তৃতীয় স্থানে পৌঁছে। 2019 সালে বাংলাদেশে ভারতকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়। এই ব্যবস্থায় ভারত তার 7 সিস্টারসীয় রাজ্য ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, আসাম পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের ভূখণ্ড ও বন্দর রোড ব্যবহার করত। প্রতি বছর 12,000 কন্টেইনার এই রোডে চলাচল করত, যার মাধ্যমে ভারত গড়ে 30 থেকে 40% পরিবহন খরচ এবং গড়ে 8 থেকে 10 দিন সময় সাশ্রয়ী করত। বাংলাদেশ প্রতি কন্টেইনার থেকে 194 টাকা ট্রানজিট ফি ও আলাদা করে বন্দর ব্যবহারের চার্জ পেত। তবে এই আর্থিক লাভ সত্ত্বেও বাংলাদেশ প্রত্যাশিত রাজনৈতিক বা বাণিজ্যিক সুবিধা অর্জন করতে পারেনি। ভারতের পণ্যগুলো বাংলাদেশে এলেও বাংলাদেশের পণ্য ভারতের প্রবেশের নানা প্রতিবন্ধকতা থেকে গেছে। এছাড়া ট্রান্সশিপমেন্ট ব্যবহারের কারণে বাংলাদেশের বন্দরে অতিরিক্ত চাপ সৃষ্টি হলেও ভারত এই বিষয়ে পরিকাঠামোগত বিনিয়োগ বা সহযোগিতার দিক থেকে অনাগ্রহ প্রকাশ করে। ফ্রেট ফরওয়ার্ড ও পোশাক রপ্তানিকারকের তথ্য মতে বাংলাদেশের সাপ্তাহিক এয়ার কার্গো প্রায় 18%, অর্থাৎ প্রায় 600 টন ভারতের বিমানবন্দর দিয়ে পরিবাহিত হতো। 2024 সালে জানুয়ারি থেকে 2025 সালের মার্চ পর্যন্ত $462 মিলিয়ন মূল্যের 34,900 টনেরও বেশি পোশাক পণ্য ভারত হয়ে যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া সহ 36টিরও বেশি দেশে পাঠানো হয়েছে। কিন্তু 2024 সালের শেষের দিকে বাংলাদেশ কিছু নির্দিষ্ট ট্রান্সশিপমেন্ট কার্যক্রম আংশিকভাবে স্থগিত করে। এখনও পুরোপুরি ব্যবস্থাটি বাতিল করা হয়নি। তবে বাংলাদেশ বিকল্প রুট খোঁজার প্রস্তুতি নিচ্ছিল। মায়ানমার, চীন, মালদ্বীপ ও মধ্য এশিয়ার বাজারে দিকে নজর বাড়ায়। এর মধ্যে 2025 সালের 8 এপ্রিল ভারত হঠাৎ করেই ট্রান্সশিপমেন্ট সুবিধা সম্পূর্ণরূপে বাতিল করে। ভারতের কাস্টম বিভাগ জানায়, দিল্লি এয়ার কার্গো কমপ্লেক্স প্রতিদিন 20 থেকে 30টি বাংলাদেশি ট্রাক ঢোকার কারণে জায়গা সংকট, ভিড় এবং প্লেন ভাড়ায় অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছিল। এতে ভারতীয় রপ্তানিকারকরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছিল। Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility, therefore, has been withdrawn with effect from 8 April 2025. কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি মূল কারণ নয়, বরং বাংলাদেশের প্রতি চাপ সৃষ্টি করাই ছিল ভারতের মূল উদ্দেশ্য। কিন্তু ভারত এই সিদ্ধান্ত নিজেরাই কোণঠাসা হয়ে পড়েছে। ভারতের এই সিদ্ধান্ত হয়তো বাংলাদেশের সাময়িক বিপদে পড়বে। তারা হয়তো ভুলে গেছে ভারত বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া শুরু করে 2020 সাল থেকে। তার আগে কি বাংলাদেশ রপ্তানি বন্ধ রেখেছিল? মোটেই না। তবে হ্যাঁ, হঠাৎ ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানিকারকদের এখন বাড়তি খরচ গুনতে হচ্ছে। এসব চার্জের মধ্যে রয়েছে গ্র্যান্ড হ্যান্ডেলিং এর জন্য প্রতি কেজিতে 2.5 টাকা, স্কেলিং এর জন্য কেজিতে 2 টাকা আর ওয়্যার হাউস স্টোরেজ ভাড়া করার জন্য কেজিতে দৈনিক 25 পয়সা। ঢাকা থেকে ইউরোপগামী এয়ার কার্গো স্পট রেট প্রতি কেজি $6.30 থেকে বেড়ে গিয়ে $6.50, যা অতীতে সব রেকর্ড ভেঙে দিয়েছে। এমনকি মহামারীর সময়কেও ছাড়িয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে এখন প্রতি কেজিতে $7.50 থেকে $8 গুনতে হচ্ছে, যেখানে 2024 সালের এই রেট ছিল $6.91। অন্যদিকে কলকাতা থেকে প্রতি কেজিতে এই খরচ মাত্র $4 এবং মালদ্বীপ থেকে $3.5। তবে
বাংলাদেশ ইতিমধ্যে বিকল্প রোড ব্যবহার শুরু করছে, যেহেতু 2024 সালের নভেম্বর থেকেই বাংলাদেশ ধীরে ধীরে ভারতের উপর নির্ভরতা কমিয়ে দিয়েছিল। তাই এখন ভারতের আনুষ্ঠানিক ট্রান্সম্যানশিপ বাতিল করা বাংলাদেশের অবস্থানকে মোটেও নাড়া দিতে পারেনি, বরং এই সিদ্ধান্ত বাংলাদেশের সামনে নতুন করিডোর খোলার সুযোগ করে দিয়েছে। তো ঢাকা এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে, সিলেট এয়ারপোর্টকে এফিসিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে, সৈয়দপুর, কক্সবাজার, লালমনিরহাট বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিইউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে। সো এই অপরচুনিটিটাকে হাতে নিয়ে আমরা ট্রাই করব যে এই ধাক্কায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিসিয়েন্ট, আরেকটু অ্যাক্টিভেট যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম ইন দ্য লং রান। চীন, মিয়ানমার ও মধ্য এশিয়ার সঙ্গে নতুন ট্রেড রোড তৈরি এখন আলোচনার কেন্দ্রে। ফলে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নিজেদের বাণিজ্যিক শক্তি বাড়াতে সক্ষম। ট্রান্সশিপমেন্ট বাতিল করে ভারত বাংলাদেশকে কোণঠাসা করতে চাইলেও ভারতের আর্থিক ধাক্কা লেগেছে প্রবলভাবে। ট্রান্সশিপমেন্ট সুবিধা থেকে ভারত প্রতি বছর প্রায় 412.77 কোটি টাকা রাজস্ব পেত। এখন সেই আয় থেকেও ভারত বঞ্চিত। শুধু তা নয়, উত্তর পূর্বাঞ্চলীয় দ্রুত সাশ্রয়ী পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে, যা ভারতের অভ্যন্তরীণ বাজারকেও প্রভাবিত করবে। ভারতের এই সিদ্ধান্ত শুধু ভারত বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক মানচিত্রে প্রভাব পড়েছে। একদিকে বন্ধুত্বের মুখোশ খুলে গেছে, অন্যদিকে বাংলাদেশ পেয়েছে নতুন পথ খোঁজার অনুপ্রেরণা। সব মিলিয়ে ভারতের এই আচরণ বাংলাদেশের প্রতি এক ধরনের অবজ্ঞা, কিন্তু বাংলাদেশ এটার জন্য প্রস্তুত এবং আরো শক্ত হয়ে ফিরে আসছে। আপনার কি মনে হয়, ভারত কি বাংলাদেশকে গেড়া করে ফেলতে পারলো, নাকি নিজেদের বিপদ নিজেই ডেকে আনলো? কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই।